হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সে হলো কাতলা কারি। কাতলা কালিয়া আমরা খেয়েছি, কাতলা কারিও খেয়ে থাকি, আবার কাতলার পাতলা ঝোলও খেয়ে থাকি। এটা হচ্ছে কাতলা কারি। এখানে আমি একটি বড় মাছ বলতে 1200 গ্রামের মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে মুড়ো বা লেজা নেই, এখানে সব গাদা আর পেটির পিস আছে। তো একদমই জ্যান্ত মাছ ছিল, আর এটা খেতেও টেস্ট হবে, একদম ফ্রেশ। এবার আমি সেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। দেখো আমি যেরকম করে মাখাচ্ছি, ঠিক এরকম করে হাত দিয়ে এপিট ওপিট করে কিন্তু ভালো করে ডলে ডলে ব্যাপারটাকে মাখিয়ে নিতে হবে। ব্যাপারটা মানে হচ্ছে লবণ আর হলুদ। দেখো আমার এখানে কিন্তু মাখানো হয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হলো গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দেব। মাছগুলো ভাজতে হবে সেই পরিমাণে আমি সরিষার তেল কিন্তু দিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলটা গরম হয়ে যায়। এবার আমি কিছুটা লবণ ছড়িয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে, তাহলে কিন্তু মাছ ভাজার সময় তেলে বা কড়াইতে লেগে যাবে না মাছগুলো। তো দেখো মাছগুলো এবার আমি আলতো করে ছেড়ে দেব, বেশি জোরে ছাড়লে কিন্তু ছিটে আসবে। ততক্ষণে কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। হাত দিয়েও ছাড়তে পারো, আবার খুন্তি দিয়েও ছাড়তে পারো। আমি কিন্তু প্রথমে কিন্তু হাত দিয়েই ছাড়ছিলাম, পরে প্রবলেম হচ্ছিল বলে আমি এবার খুন্তি দিয়ে ছাড়ছি। তোমাদের যেটা কমফোর্টেবল হয় তোমরা সেটাই করো। এরকম সোনালি সোনালি হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এক এক করে তুলে নেব। যেরকম করে আমি দেখো তুলে নিচ্ছি। আঁচটা আমি বাড়িয়েই ভেজেছি, কিন্তু যখন আমি মাছটা নামিয়ে নেব তখন কিন্তু আঁচটা কমিয়ে এক এক করে আমি মাছটা তুলে নেব। এইবার দেখো মাছ তোলা হয়ে গেছে। এবার আমি পেটির মাছগুলোকে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম। 4 পিস মাছ আমি ভালো করে ভেজে নেব এখানে। তোমরা এখানে কম দিয়েও করতে পারো, সেক্ষেত্রে মশলাগুলো আমি যতটা দিয়েছি তার থেকে কম নিয়ে করতে হবে। তো দেখো মাছগুলো কিন্তু সোনালি করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা যদিও এটা একদম জ্যান্ত মাছ, বেশি না ভাজলেও হয়, তো এরকম ভাজলেই হবে। দেখো সব আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে আলু টুকরো করে নিয়েছি। একটা আলু আমি 4 ভাগ করে নিয়েছি। এবার যেটা করব, ওই মাছ ভাজা কড়াইতেই আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল দিয়ে ওই তেলটাও কিন্তু গরম হতে দেব। এবার ওই তেলে দিয়ে দেব আমি আলুগুলো। দেখো আমি ওই টুকরো করা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার সব আলু দেওয়ার হয়ে যাওয়ার পরে আমি কিছুটা লবণ ওর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যেন লবণ আর হলুদটা আলুর প্রত্যেকটা টুকরোর গায়ে ভালো করে মেখে যায়। দেখো আমি ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি চলে যাব মশলা করতে। সেই জন্য আমি একটা বাটিতে নিয়ে নেব জিরা, মানে গোটা জিরা 2 চামচ, নিয়ে নেব কিছুটা আদার টুকরো, নিয়ে নেব কিছুটা শুকনো লঙ্কা, তোমরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, দিয়ে দেব হলুদ। সবাই জানো, যারা আমার ভিডিওগুলো দেখো, আমি কিন্তু মশলা করার সময় হলুদটা দিই, তাতে কালারটা ভালো আসে। দিয়ে দেব এখানে ওই 2 চামচ মতো পোস্ত।
যতটা জিরে দিয়েছি ততটা আমি পোস্ত দিয়েছি। এদিকে দেখো ওটা পেস্ট করতে, মশলাটা পেস্ট করতে থাকতে থাকতে আমি এখানে চলে এলাম আলুটা দেখতে। আলুটা দেখো অলরেডি ভাজা হয়ে গেছে, সবগুলোই কিন্তু সোনালি হয়ে গেছে। সোনালি করে ভাজা হলে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি কিন্তু আলুগুলো নামিয়ে নিয়েছি। এইবার যেটা করব, ওই আলু ভাজার পরে যে এক্সট্রা তেলটা ছিল না, ওটাতে আমি আরও কিছুটা তেল দিয়ে নেব। তারপরে তেলটা যখন গরম হবে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো, তাহলে কিন্তু তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখো আমি নাড়াচাড়া করছি, গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। এবার আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 4টে টুকরো করে। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার মতো কিছুটা জিরে। সবাই জানো ফোড়ন দেওয়ার সময় যে কোনো ফোড়ন কমই দেওয়া যায়, কিন্তু বাটা করার সময় আমরা একটু বেশিই দিয়ে থাকি। তো দেখো জিরে দেওয়ার পরে আমি যেটা করব, তখন যে পেস্টটা আমি করলাম না, জিরে, পোস্ত, শুকনো লঙ্কা, হলুদ, আদার টুকরো, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। দেখো সাইড দিয়ে কিন্তু ফোটাও শুরু করে দিয়েছে। এইবার মশলার পাত্র ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব কিছুটা। দেখো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি। এবার যেটা করব, ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঢেকে দেব। এবার ঢাকার পরে আমি চলে আসব টমেটো আমি ভালো করে টুকরো করে নেব। তোমরা বটির সাহায্যেও করতে পারো, এখানে আমি ছুরি দিয়ে করছি। এই যে শীষটা দেখতে পাচ্ছ মুখের যে মানে বোটার দিকটা, এই দিকটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে ওটা শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হবে না, তরকারিতে দিলে মুখের মধ্যে পড়বে, খেতে ভালো লাগবে না। তো দেখো আমি এরকম ঠিক ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখো আমার কিন্তু টুকরো করা হয়ে গেছে। এবার টুকরো করার পরে আমি যেটা করব, ঢাকনাটা তুলে নেব। তুলে দেখো তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তবুও আমি কিন্তু আরও মশলাটা ভালো করে কষাবো। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। এইবার যে টমেটোগুলো আমি টুকরো করে রেখেছিলাম না, সেই টমেটোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু কিছুটা লবণ দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে আসবে। দিয়ে আমি ভালো করে দেখো নাড়াচাড়া করছি। এবার ফ্লেমটা আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব। দেখো এটা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো আমি আবারও নাড়াচাড়া করছি, টমেটোটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখছি। এবার যেটা আমি করব, ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম সামান্য। এতে কী হবে, মশলাটা আরও ভালো কষানো হবে, প্লাস টমেটোটা যেটুখানি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো অলরেডি ফোটা শুরু করে দিয়েছে। আমি আঁচটা কমিয়ে আবারও ঢেকে দেবো। এটাই কিন্তু মেন উপকরণ। আমি দেখবে প্রত্যেকটা রান্নায় আমার কষাতে একটু সময় লাগে। আমি ঢেকে ঢেকে কষাই, যে কোনো রান্না ঢেকে ঢেকে ভাজা করি বা ঢেকে ঢেকে তরকারিটা রান্না করি, যেই জন্য আমার তরকারিটা রান্না করতেও সময় লাগে, কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তোমরা যদি সবাই এরকমভাবেই রান্নাটা করো, তোমাদের রান্নাও কিন্তু খেতে দুর্দান্ত হবে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু রান্না টেস্টি হয়, সেটা তোমরা এই রান্নাগুলো করলে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, আমি যদি কখনো সুযোগ পাই আমি অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা দেখাবো। তো দেখো আমার এই মশলাটি কিন্তু কষানো হয়ে এসেছে, একদম অল্প হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আসার পরে আমি যেটা করব, যে আলু ভাজা করে আমি রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে আবারও একটু কষাচ্ছি। এবার দিয়ে দেবো আমি কিছুটা জল, যেহেতু মশলার মধ্যে একদমই জল নেই, আমি কিছুটা জল দিয়ে এবার নাড়াচাড়া করছি। যে মশলাগুলো একদম শুকিয়ে আছে সেগুলো একটু গ্রেভিতে পরিণত হবে, সেই জন্য। তো দেখো দেখতে কিন্তু এখনই সুন্দর লাগছে, কিন্তু না, এখনও অনেকটা স্টেপ বাকি আছে। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি। যখন ফুটে উঠছে তখন আমি ঝোলের জন্য, মানে যে যতটা ঝোল খাবে, কেউ ঝোল খেতে পারো, কেউ হালকা গ্রেভি খেতে পারো, সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। আমি কিন্তু বেশি পাতলা ঝোল করব না, সেজন্য আমি বেশি জল দিলাম না। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, কতটা সুন্দর কালার এসেছে তোমরা দেখতে পাচ্ছ। ক্যামেরাতে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট সামনাসামনি অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও সত্যি বিশ্বাস করো অসাধারণ হয়েছে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। দেখো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখো ফোটা কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, যে ভাজা মাছগুলো আমি তুলে রেখেছিলাম না, সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুটন্ত ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এবার বুঝতেই পারছো আমি কতটা ঝোল রেখেছি, একদমই কিন্তু আমি ঝোল রাখিনি। তোমরা চাইলে আর একটু রাখলেও রাখতে পারো। আর একটা টিপস আমি এর মধ্যে দিয়ে দেবো, যদি তোমরা চাও ঝোল হয়ে গেছে ঝোলটাকে আর একটু গাঢ় করতে চাও, সেই টিপসটাও কিন্তু এই তরকারিটার মধ্যে বা এই কাতলা কারির মধ্যে আছে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে মাছের সাথে ঝোলটা ভালো করে ফুটে ওঠে। কিছুক্ষণ পরে দেখো আমি আবারও ঢাকনাটা তুলে দিচ্ছি, তুলে ভালো করে দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। ঝাল লবণ একদম পারফেক্ট আছে, টেস্টটাও কিন্তু সুন্দর এসেছে। এবার দেখো ঝোলটা আমার মনে হচ্ছে পাতলা হয়েছে, মানে আমি আরেকটু গাঢ় করতে চাই, যে টিপসটা আমি বলেছিলাম। সেক্ষেত্রে আমি এখানে 1 পিস আলু তুলে নিলাম, তোমরা চাইলে 2 পিসও নিতে পারো। এই আলুটাকে আমি ভালো করে গেলে নিব, হাতের সাহায্যে প্রেস করে বা খুন্তির সাহায্যে প্রেস করে আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখো ম্যাশ হয়ে গেছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে, আর তরকারির গ্রেভিটাও, যে কোনো তরকারি তার গ্রেভিটাও সুন্দর হবে। এবার দেখো আলুটা দেওয়ার পরে কিন্তু অন্যরকম একটা গ্রেভিতে পরিণত হয়েছে, যে পাতলা ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর নেই। এবার আমি মাছটা উপরে ভেসে উঠেছে, মাছটা যদি ডুবে থাকতো তাহলে ঝোলটা বেশি হয়ে যেত, মাছটা উপরেই আছে তার মানে ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে আমরা গরম মশলা ছড়িয়ে দেবো। দেখো গরম মশলা দিয়েছি, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে। দেওয়ার পরে আমি ঢেকে দেবো। গরম মশলা দেওয়ার পরে ঢেকে দিলে কিন্তু ফ্লেভারটার ভিতরেই থাকে, ভালো হয়। আর যদি না ঢেকে দেওয়া হয় ফ্লেভারটা উড়ে যায়, তাহলে কিন্তু ওর ভিতরের ফ্লেভারটা বোঝা যায় না। এবার আমি যেটা করব, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো। ঠিক এভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু ঠিক এতটাই সুন্দর দেখতে লাগবে। তো আমার এই কাতলা কারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।